ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকে তোমাদের ইন্ডিয়ান পলিটির ৩ নম্বর ভিডিও। এই ইন্ডিয়ান পলিটির ৩ নম্বর ভিডিওতে আমি আলোচনা করব ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। এখান থেকে মোস্ট গুরুত্বপূর্ণ ২১টি এমসিকিউ এবং তৎসঙ্গে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেটি অন্তত ২৩টি, এবং এছাড়াও ২ নম্বরের প্রশ্ন কিছুটা আলোচনা করব এই ভিডিওতে। তোমরা আশা করি সম্পূর্ণ দেখবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর আমি যথাযথভাবে তোমাদের এই কমেন্টের উত্তর দেব। চলো, প্রথমে আমি এমসিকিউ প্রথম ২১টি এমসিকিউ আমি বলবো, আলোচনা করব। চলো, আজকের এমসিকিউর প্রথম প্রশ্ন দেখো, যেটা ছিল ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডে অন্তর্গত। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতীয় রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? সংবিধানের কত নম্বর ধারায়? অপশান ক হচ্ছে ১ নম্বর ধারায়, অপশান খ হচ্ছে ২ নম্বর ধারায়, এবং গ হচ্ছে ৩ নম্বর ধারায়, এবং ঘ হচ্ছে ৫ নম্বর ধারায়। কোন ধারায় ভারতের রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে সংবিধানে? অপশান নম্বর ক ১ নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠনের আইন প্রণীত হয় কত সালে? কত সালে রাজ্য পুনর্গঠন আইন প্রণীত হয়? অপশান ক ১৯৫২ সালে, অপশান খ ১৯৫৫ সালে, অপশান গ ১৯৫৬ সালে, আর ঘ ১৯৬৬ সালে। সঠিক উত্তরটা হবে অপশান গ ১৯৫৬ সালে। পরের প্রশ্ন দেখো, ৩ নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? অপশান ক ১ ও ২ নম্বর ধারায়, অপশান ক ২ ও ৩ নম্বর ধারায়, অপশান গ ৩ ও ৪ নম্বর ধারায়, অপশান ঘ হচ্ছে ৪ ও ৫ নম্বর ধারায়। কত নম্বর ধারায় রাজ্য গঠন ও রাজ্য পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের? অপশান খ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ৩ খ সঠিক উত্তর হবে ২ ও ৩ নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, ৪ নম্বর নাগাল্যান্ড ও মণিপুর এই দুটি হলো ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য, উত্তরাঞ্চলের রাজ্য, পূর্বাঞ্চলের রাজ্য এবং দক্ষিণাঞ্চলের রাজ্য। কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? অপশান গ হবে সঠিক উত্তর, পূর্বাঞ্চলের রাজ্য। পূর্বাঞ্চলের রাজ্য হলো নাগাল্যান্ড ও মণিপুর, এই দুটি হলো ভারতের পূর্বাঞ্চলের রাজ্য। চলো, পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় রাজধানী অঞ্চল কোথায়? অপশান ক দিল্লি, অপশান খ সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান ঘ হচ্ছে পুদুচেরি। কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? সঠিক উত্তর হবে তোমাদের ৫ ক দিল্লি। ভারতের জাতীয় রাজধানী অঞ্চল হলো দিল্লি। পরের প্রশ্ন দেখো, যে কোনো রাজ্যের নাম সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। অপশান ক পার্লামেন্টের উভয় কক্ষের ২/৩ সমর্থন দরকার। অপশান গ হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন। আর অপশান ঘ হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের গৃহীত হওয়ার উপর রাজ্যগুলির অধিকাংশের সমর্থন প্রয়োজন। ৬ দাগের কোনটি সঠিক উত্তর হবে? তোমাদের সঠিক উত্তর হবে অপশান গ পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন। কেননা কোনো রাজ্যের নাম সীমানা পরিবর্তন করতে হলে পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন। আর এই সমর্থন না হলে কিন্তু রাজ্যের নাম সীমানা পরিবর্তন করা সম্ভব হবে না। পরের প্রশ্ন দেখো, ৭ নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের চলে এলাম ৭ নম্বর প্রশ্ন। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? অপশান ক হচ্ছে ৫২ সালে, ১৯৫২, অপশান ক ১৯৫৩, অপশান গ ১৯৫৪ এবং অপশান ঘ ১৯৫৫। কত সালে? অপশান খ তোমাদের সঠিক উত্তর, অপশান খ সঠিক উত্তর ১৯৫৩ সালে। পরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করে ১৯৫৫ সালে। অপশান ক ৩০ জুলাই, খ ৩০ আগস্ট, গ ৩০ সেপ্টেম্বর, ঘ ৩০ নভেম্বর। কোনটা সঠিক উত্তর হবে? রাজ্য পুনর্গঠন কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করে ১৯৫৫ সালে। অপশান ক কোনটা হবে? অপশান ৮ দাগের অপশান গ, ৮ দিকে অপশান গ সঠিক উত্তর ৩০ সেপ্টেম্বর। কেমন? রাজ্য পুনর্গঠন কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করে ১৯৫৫ সালে ৩০ সেপ্টেম্বর। পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংবিধানের সংশোধনের মাধ্যমে ভারতের কোনো অংশকে বিদেশের রাষ্ট্রের নিকট হস্তান্তর করা যায়।
অপশন ক হচ্ছে কেশবানন্দ ভারতী মামলায়, বেরুর বাড়ি মামলায়, গোপালন লঞ্চ বনাম মাদ্রাস রাজ্য মামলায় এবং মিনার্ভা মিলস মামলায়। কোনটা সঠিক উত্তর হবে? সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের কোনো অংশকে বিদেশি রাষ্ট্রের নিকট হস্তান্তর করা যায়। 9 দাগের অপশন হবে অপশন খ বেরুবাড়ি মামলায়। অপশন গ হচ্ছে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করা হয় কত সালে? ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় অপশন দেখো 1948 সালে, 1949 সালে, 1953 সালে, 1955 সালে। সঠিক উত্তর হবে তোমাদের কোনটা? ক, অপশন ক হবে সঠিক উত্তর, 1948 সালে। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন চলে এলাম। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের সভাপতি কে ছিলেন? ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের সভাপতি ছিলেন এক্ষেত্রে দেখো ক গোখেল, অপশন খ সীতারামায়া, অপশন গ ফজল আলী, অপশন গ হচ্ছে এস কে দার। কোনটা সঠিক উত্তর হবে? অপশন গ তোমাদের সঠিক উত্তর, এস কে দার। এস কে দার হলো ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের সভাপতি ছিলেন। এস কে রাজা ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের সভাপতি। পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, তদানীন্তন মাদ্রাজ রাজ্যের তেলুগু ভাষাভাষীর উত্তর অংশকে নিয়ে কোন রাজ্য গঠন করা হয়? অপশন ক হচ্ছে কেরালা, অপশন খ হচ্ছে তামিলনাড়ু, অপশন ক হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন ক হচ্ছে মহারাষ্ট্র। কোনটা সঠিক উত্তর হবে? যে দেখো তদানীন্তন মাদ্রাজ রাজ্যের তেলুগু ভাষাভাষী উত্তর অংশকে নিয়ে কোন রাজ্য গঠন করা হয়? দেখো ভাষাভাষী উত্তর অংশকে নিয়ে গঠিত হয়। অপশন কোনটা হবে সঠিক উত্তর? অপশন গ অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, তারা 1956 সালের রাজ্য পুনর্গঠনের আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে? রাজ্যকে অপশন ক হচ্ছে 14টি, অপশন খ হচ্ছে অপশন খ হচ্ছে 16টি, অপশন গ হচ্ছে 18টি, অপশন ঘ হচ্ছে 21টি। কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? ক 14টি। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে 14টি রাজ্যে ভাগ করা হয়, 14টি রাজ্যে। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে যে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়? অপশন ক হচ্ছে 4টি, অপশন ক হচ্ছে 5টি, অপশন গ হচ্ছে 7টি, অপশন ঘ হচ্ছে 9টি। কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? খ 5টি। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভারতের 5টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। পরের প্রশ্ন দেখো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কত? বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 18টি, 22টি, 28টি, 29টি। কোনটা সঠিক উত্তর হবে? 15 সঠিক উত্তর হবে ঘ, অপশন ঘ হবে সঠিক উত্তর, 29টি। অপশন ঘ হবে 29টি। বর্তমানে দিল্লি সহ কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি হবে? অপশন ক 5টি, অপশন ক 6টি, অপশন গ 7টি, অপশন ঘ হচ্ছে 8টি। কোনটা সঠিক উত্তর হবে? অপশন গ হবে সঠিক উত্তর, 7টি। বর্তমানে দিল্লি সহ কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হবে 7টি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের এখনও পর্যন্ত 2016 সর্বশেষ রাজ্যটি হলো কোনটি? সর্বশেষ রাজ্যটি হলো অপশন হচ্ছে ক অন্ধ্রপ্রদেশ, অপশন ক তেলেঙ্গানা, অপশন গ মণিপুর, অপশন ঘ হচ্ছে উত্তরাঞ্চল। কোনটা সঠিক উত্তর হবে? অপশন খ হবে সঠিক উত্তর তোমাদের, অপশন খ তেলেঙ্গানা। ভারতের এখনও পর্যন্ত সর্বশেষ রাজ্যটি হলো তেলেঙ্গানা। কেমন? পরের প্রশ্ন দেখো, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানীর নাম কী ছিল? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানীর নাম কি? অপশন ক হচ্ছে চণ্ডীগড়, অপশন খ পুদুচেরি, অপশন গ অমৃতসর, অপশন ঘ হিসার। কোনটা সঠিক উত্তর? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানীর নাম কি হবে? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী হবে তোমাদের সঠিক উত্তর ক চণ্ডীগড়। বেশ, পরের প্রশ্ন দেখো। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের 29টি রাজ্য অঙ্গরাজ্যের মধ্যে সংবিধানের অনুসারে বিশেষ মর্যাদা ভোগ করে। অপশন ক মহারাষ্ট্র, অপশন খ গুজরাট, অপশন গ হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন ঘ জম্মু ও কাশ্মীর। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে ঘ জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর সঠিক উত্তর। ভারতের 29টি অঙ্গরাজ্যের মধ্যে সংবিধান অনুসারে বিশেষ মর্যাদা ভোগ করে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন দেখো, জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? অপশন ক 270 নম্বর ধারায়, অপশন খ 370 নম্বর ধারায়, অপশন ক 380 নম্বর ধারায়, অপশন ঘ হচ্ছে 390 নম্বর ধারায়। কত নম্বর ধারায়? 270 নম্বর ধারায়, 370, 200, 380, 389। কোনটার হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন খ, সঠিক উত্তর 370 ধারায়। 370 নম্বর ধারায় জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সংবিধানে। দেখো আজকে এমসিকিউ শেষ প্রশ্ন, এমসিকিউ শেষতম প্রশ্ন হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বিশেষ মর্যাদা ভোগ করে কোন
রাজ্যটি, এখানে দিল্লি, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড় না দমন ও দিউ, কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশান ক হচ্ছে দিল্লি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বিশেষ মর্যাদা ভোগ করে একমাত্র দিল্লি। এইগুলো আমাদের 21টি এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর তথা এমসিকিউ আমাদের এই 21টি এমসিকিউ আলোচনা করলাম। এরপরে আমি 23টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের বা বিষয়মুখী প্রশ্নোত্তরে আলোচনা করব। চলো পরবর্তী বিষয়মুখী প্রশ্নের 23টি প্রশ্ন থেকেছে, এই 23টি প্রশ্ন আমি বলছি। চলো, আর বিষয়মুখী প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো। আজকে বিষয়মুখী প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে? উত্তর হবে 1 নম্বর ধারা। এটা অ্যাকচুয়ালি প্রথম এমসিকিউতে আমি বলে দিয়েছিলাম। পরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন আইন স্টেটস রিঅর্গানাইজেশনস অ্যাক্ট কত সালে প্রণীত হয়? 1956 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর হবে 2 ও 3 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, ভারতীয় পূর্বাঞ্চলে যে কোনো দুটি রাজ্যের নাম লেখো। ভারতীয় পূর্বাঞ্চলে যে কোনো দুটি রাজ্যের নাম হলো অসম ও ত্রিপুরা। কেমন? অসম ও ত্রিপুরা। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় রাজধানী অঞ্চলটি কোনটি? উত্তর হবে দিল্লি। পরের প্রশ্ন দেখো, কোনো রাজ্যের নাম সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট রাজ্যের মতামত গ্রহণ করা কি কেন্দ্রের পক্ষে বাধ্যতামূলক? উত্তর হবে বাধ্যতামূলক নয়। 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো রাজ্যের নাম সীমানা পরিবর্তন সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষের কিরূপ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? সাধারণত সংখ্যাগরিষ্ঠতা। কেমন? 7টি প্রশ্ন গেল। 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কে নতুন রাজ্য গঠন এবং রাজ্যসমূহের এলাকা সীমানা ও নাম পরিবর্তন করতে পারে? উত্তর হচ্ছে পার্লামেন্ট। 9 নম্বর প্রশ্ন, কোন সালে রাজ্য পুনর্গঠন কমিশন তার প্রতিবেদন পেশ করে? 1955 সালে 30শে সেপ্টেম্বর। 10 নম্বর প্রশ্ন দেখো, কোন মামলায় সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভূখণ্ড বিদেশি রাষ্ট্রের নিকট হস্তান্তর করা যায়? উত্তর হলো বেরুবাড়ি মামলা। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে 370 নম্বর অনুচ্ছেদে। প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় কি বলা হয়েছে? উত্তর হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ভারত হবে একটি রাজ্যসমূহের ইউনিয়ন। প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, মূল শাসনতন্ত্রের ভারতীয় ইউনিয়নের অন্তর্গত ভূখণ্ডগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় এবং কি কি? উত্তর হবে 4টি শ্রেণীতে, যথা ক, খ, গ এবং ঘ। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর ধারায় ক শ্রেণীতে কয়টি প্রদেশ ছিল? ক শ্রেণীতে কয়টি প্রদেশ ছিল? ক শ্রেণীতে উত্তরটা হচ্ছে 9টি। ক শ্রেণীতে 9টি প্রদেশ ছিল। ক শ্রেণীর অন্তর্গত দুটি প্রদেশের নাম করো। ক শ্রেণীতে অন্তর্গত দুটি প্রদেশের নাম হলো পশ্চিমবঙ্গ, বোম্বাই। আর অপশন পরের প্রশ্ন দেখো, খ শ্রেণীতে কোন রাজ্যগুলি ছিল এবং কয়টি? খ শ্রেণীতে 8টি দেশীয় রাজ্য ছিল। খ শ্রেণীর অন্তর্গত দুটি দেশীয় রাজ্যের নাম করো। খ শ্রেণীতে অন্তর্গত দুটি দেশীয় রাজ্যের নাম হলো মহীশূর, হায়দ্রাবাদ। 18 নম্বর প্রশ্ন দেখো, গ শ্রেণীর অন্তর্ভুক্ত রাজ্যগুলিকে কি বলা হয়? গ শ্রেণীর অন্তর্ভুক্ত রাজ্যগুলিকে বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল। গ শ্রেণীর অন্তর্গত রাজ্যগুলিকে বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল। মূল সংবিধানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? মূল সংবিধানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 10টি। প্রশ্ন দেখো, ঘ শ্রেণীর অন্তর্ভুক্ত কয়টি অনুচ্ছেদ ছিল এবং কি কি? ঘ শ্রেণীর অন্তর্গত
একটি নাম ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। গ শ্রেণীর অন্তর্গত কয়টি অঞ্চল ছিল এবং কি কি? একটি নাম ছিল, একটি নাম হচ্ছে আন্দামান ও নিকোবর। 21 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যগুলির সংখ্যা কত? বর্তমানে অঙ্গরাজ্যগুলির সংখ্যা হচ্ছে 29টি। পরের প্রশ্ন দেখো, 2016 সালের আগস্ট পর্যন্ত ভারতের নবমতম রাজ্যটির নাম কি? 2016 সালের আগস্ট পর্যন্ত ভারতের নবমতম অঙ্গরাজ্যটি হলো কি? উত্তর তেলেঙ্গানা। 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে দিল্লি সহ মোট 7টি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে দিল্লি সহ মোট 7টি। এরপর আমরা চলে আসবো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে আসবো আমরা, যেটা সম্ভবত মূলত তোমার 2 নম্বর এর মধ্যেই তোমরা ইন্ডিয়ান পলিটির কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারবে। ভারতীয় সংবিধানের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় কী বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে, সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে, ইন্ডিয়া অর্থাৎ ভারত হবে একটি রাজ্যসমূহের ইউনিয়ন। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতকে কয়টি রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে, কেন? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি B.R. আম্বেদকর বলেন, যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইউনিয়ন শব্দটি ব্যবহার করা হয়েছে এই কারণে যে প্রথমত ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির মধ্যে কোনো চুক্তির মাধ্যমে গঠিত হয়নি। দ্বিতীয়ত ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, ভারতীয় যুক্তরাষ্ট্র একটি ইউনিয়ন কারণ এটি ধ্বংসাতীত ইনডাস্ট্রাকচারেবলস। কেমন? পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্য গঠন বলতে কি বোঝায়? রাজ্য গঠন বলতে বিদ্যমান এক বা একাধিক রাজ্যের অংশকে নিয়ে এক বা একাধিক নতুন রাজ্য সৃষ্টিকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা নামে 2টি রাজ্য গড়ে তোলা হয়। এছাড়া কোনো বিদেশি রাষ্ট্র বা তার অংশকে ভারত ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নতুন রাজ্য সৃষ্টি করা যায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সংবিধানের 2 নম্বর ধারায় নতুন রাজ্য গঠন সম্পর্কে কী বলা হয়েছে? সংবিধানের 2 নম্বর ধারায় বলা হয়েছে, পার্লামেন্ট যেভাবে উপযুক্ত মনে করবে সেই অর্থে আইন প্রণয়ন করে ভারতীয় ইউনিয়নের নতুন রাজ্যের অন্তর্ভুক্তি বা নতুন রাজ্যের গঠন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে নতুন রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে পারে অথবা নতুন রাজ্য গঠন করতে পারে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সংবিধান 3 নম্বর ধারায় রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে কী বলা হয়েছে? দেখো, সংবিধানের 3 নম্বর ধারায় বলা হয়েছে, পার্লামেন্ট আইন প্রণয়ন করে নতুন রাজ্য গঠন করতে পারে, যে কোনো রাজ্যের আয়তন বাড়াতে পারে, যে কোনো রাজ্যের আয়তন কমাতে পারে, যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে, যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। প্রশ্ন নম্বর 6 হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশন কখন এবং কেন গঠন করা হয়? উত্তর হচ্ছে, ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠনের বিষয়টি পর্যালোচনা করার জন্য ভারত সরকার 1953 সালের ডিসেম্বর মাসে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। সাধারণ প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন সমগ্র ভারতকে কয়টি রাজ্য ও কয় কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সুপারিশ করে? উত্তর হচ্ছে, 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সুপারিশ করেছে। 8 নম্বর প্রশ্ন দেখো, 1956 সালের রাজ্য গঠন আইনে সমগ্র ভারতকে কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়? 1956 সালটা দেখো ভালো করে। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে সমগ্র ভারতকে 14টি রাজ্য, কোনটা? 1956 সাল অনুযায়ী 14টি রাজ্যে এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতে কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? যথাক্রমে 29টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বশেষ 2015 সাল পর্যন্ত কিন্তু গঠিত নতুন রাজ্য কোনটি এবং কত সালে এটি গঠিত হয়? 2015 সাল পর্যন্ত তেলেঙ্গানা, যেটা 16 সাল বলা হয়, তেলেঙ্গানা গঠিত হয় 2014 সালে। তেলেঙ্গানা গঠিত হয় অ্যাকচুয়ালি 2014 সালে। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে রাজ্য গঠন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্য গঠন, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পার্থক্য কী? 11 নম্বর প্রশ্ন, এর উত্তর দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রের নির্দেশে শাসিত হয়। রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত শাসক, অ্যাডমিনিস্ট্রেটরস অথবা লেফটেন্যান্ট গভর্নর অথবা চিফ কমিশনার অথবা রাজ্যপাল কর্তৃক এইসব অঞ্চল পরিচালিত হয়। অপরপক্ষে অঙ্গরাজ্যগুলির শাসনকার্য পরিচালিত হয় রাজ্যের মন্ত্রিসভার পরামর্শক্রমে রাজ্যপাল কর্তৃক। সংবিধান অনুসারে পার্লামেন্ট সাধারণভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না, কিন্তু সংবিধানের 246-4 নম্বর ধারা অনুসারে কেন্দ্র যে কোনো সময় কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে রাজ্য ও তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে।
প্রশ্ন নম্বর 12 দেখো যে ভারতের কোনো নতুন রাজ্য সৃষ্টি বা কোনো রাজ্যের নাম, এলাকা ইত্যাদি পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের সংবিধানে কি ব্যবস্থা কি আছে? দেখো ভারতের কোনো নতুন রাজ্য সৃষ্টি হবে বা সেই রাজ্যের নাম বা এলাকা পরিবর্তন হবে, সে বিষয়ে কিন্তু পার্লামেন্টের একচ্ছত্র অধিকার রয়েছে। আর সেই অধিকার ছাড়া কোনো রাজ্য নতুন নামকরণ করতে পারবে না বা এলাকার নামকরণ করতে পারবে না বা নতুন রাজ্য সৃষ্টি করতে পারবে না। তারপর উত্তরটা কী আছে দেখি আমরা। সংবিধান 3 নম্বর ধারা অনুসারে সাধারণত আইন প্রণয়নের পদ্ধতিতে পার্লামেন্টে কোনো রাজ্যের ভূখণ্ডকে বিভক্ত করে অথবা অন্য রাজ্যের ভূখণ্ডের সঙ্গে যোগ করে নতুন রাজ্য গঠন করতে পারে। যে কোনো রাজ্যের নামও বা এলাকা পরিবর্তন করতে পারে। সংবিধান অনুসারে এই ধরনের বিল পার্লামেন্টের উত্থাপনের আগে রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট রাজ্যের মতামত নিতে হয়, তবে সেই মতামত গ্রহণ করা কেন্দ্রীয় সরকারের পক্ষে বাধ্যতামূলক। 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় ভূখণ্ডের কোনো অংশকে বিদেশি রাষ্ট্রের নিকট হস্তান্তর অথবা বিদেশি ভূখণ্ডের ভারতভুক্তির ব্যাপারে সাংবিধানিক ব্যবস্থা নিতে হয়েছে। উত্তর হচ্ছে, ভারতীয় ভূখণ্ডের কোনো অংশকে বিদেশি রাষ্ট্রের কাছে হস্তান্তর করা অথবা বিদেশি কোনো রাষ্ট্র বা তার অংশবিশেষকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়টি রাজ্য পুনর্গঠনের এখতিয়ারভুক্ত বিষয় নয়। এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। এইভাবে সংবিধানের নবম সংশোধনে 1960 সালে মাধ্যমে বেরুবাড়িকে পাকিস্তানের কাছে হস্তান্তরের ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়। বেরুবাড়ি মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে এই ধরনের ব্যবস্থা গৃহীত হয়। 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে কি দ্বৈত নাগরিকতার স্বীকার করা হয়েছে? উত্তর হচ্ছে, ভারতীয় সংবিধানে দ্বৈত নাগরিকতা স্বীকার করা হয়নি। এখানে এক নাগরিকতার ব্যবস্থা চালু করা হয়েছে। ভারতীয় যুক্তরাষ্ট্রের সমস্ত নাগরিক ভারতের নাগরিক। অঙ্গরাজ্যগুলিতে পৃথক নাগরিকতার ব্যবস্থা নেই। এই গেল আমাদের আজকের MCQ বা বিষয়মুখী প্রশ্ন উত্তর এর সঙ্গে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো এই একই সঙ্গে আমি আলোচনা করলাম। 3 ধরনের প্রশ্ন আমি আলোচনা করলাম। অ্যাকচুয়ালি ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডের অন্তর্গত যে সমস্ত খুঁটিনাটি প্রশ্নগুলো আছে সে সঙ্গে আমি এই প্রশ্নগুলো আমি আলোচনা করলাম। আর আশা করি তোমাদের এই অধ্যায়ের আমি প্রতিটা অধ্যায় পাট করে তোমাদের ইন্ডিয়ান পলিটির যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান তথা কলকাতা কেন রবীন্দ্রভারতী বিদ্যাসাগর যে কোনো ইউনিভার্সিটির যে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়গুলো থাকে, যে অনার্স বা পাসে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো থাকে, এখন তো সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টারের যে প্রশ্নগুলো আসবে আশা করি সেগুলো তোমরা এখান থেকে অনেকটা পেয়ে যাবে। আর ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডের যে 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, MCQ প্রশ্ন, এগুলোও তোমাদেরও কাজে লাগবে যারা MA পড়ছো বা BA পড়ছো। আর সেই সঙ্গে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন IAS, IPS বা WBCS আর বিভিন্ন রেল গ্রুপ ডি, গ্রুপ সি, এই সমস্ত ক্ষেত্রে যে পলিটিক্স, ইন্ডিয়ান পলিটি থেকে প্রশ্নগুলো আসে সেগুলো আশা করি এখান থেকে তোমরা সহজে পেয়ে যাবে। এই প্রশ্নগুলো সবিস্তারে আমি হয়তো তুলে ধরতে পারিনি। অতি সংক্ষিপ্ত যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করলাম। আর অবশ্যই এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো আজকের এই পর্যন্ত। আমি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এর পরবর্তী অধ্যায়টা আমি আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে তোমাদের মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতি। আর যদি তোমাদের এই অধ্যায়গুলো কোনো বিষয় বা টপিক অনুযায়ী যদি কোনো কিছু প্রশ্ন থাকে, সেগুলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি সেই বিষয় বা সেই অধ্যায়গুলো আমি তোমাদের ডিটেলসে ভিডিও বানিয়ে আমি তোমাদের কাছে উপস্থাপন করব, কেমন? আর পরের যে ক্লাসটা আমি করব, যে পরের যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতি, যাকে ইংলিশে বলা হয় ফান্ডামেন্টালস রাইটস, ডিউটিস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। চলো, গুড নাইট, দেখা হবে পরবর্তী ভিডিওতে।